টালিগঞ্জের এক শুটিং ফ্লোরে আজ ভীষণ হইচই। আমরা নারী আমরা পারি সিরিয়ালের 500তম এপিসোডের শুটিং শুরু হতে চলেছে। সিরিয়ালের প্রধান চরিত্রে আছেন মিস শর্মিলা সেন, যিনি এর আগে 5টা ব্লকবাস্টার সিরিয়ালে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রিতে শোনা যায় মিস সেন যেখানেই যান সাফল্য যেন সেখানেই আসে। ওই দেখুন, মিস সেনের গাড়ি ঢুকছে। ওই তো ম্যাডামের গাড়ি ঢুকছে। সেকেন্ডের একটা ক্লিপ আজকে নিতেই হবে। চল। গাড়ি থামতেই তরুণ সাংবাদিকের ভিড় ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মিস সেনের 2 বডিগার্ড ভিড় সরিয়ে দিল। তারপর ধীরে গাড়ি থেকে নামলেন মিস সেন। কোনো প্রশ্নের উত্তর তো দিলেনই না, এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে একবার হাসলেনও না। 5 ইঞ্চি হিল জুতোর খট খট শব্দ তুলে তিনি শুটিং ফ্লোরের দিকে এগিয়ে গেলেন। যা, আজকেও ইন্টারভিউটা নেওয়া গেল না। আর ইন্টারভিউ, এরা ভালো প্রোফাইল ছবিও পেলাম না। ঠিক তখনই সিরিয়ালের নায়ক অর্জুন মিত্রের গাড়ি দেখা গেল। আবারও মৌমাছির মতো জার্নালিস্টরা ঝাঁপিয়ে পড়ল তার গাড়ির সামনে। সিরিয়ালে মিস সেনের চরিত্র একেবারে আলাদা। তিনি সেখানে গ্রামের মেয়ে ফুলি। সৎমায়ের অত্যাচার সহ্য করেও সে হাসি মুখে সব কষ্ট উড়িয়ে দেয়। তাই বাংলার ঘরে ঘরে দর্শকেরা এই চরিত্র দেখতে অপেক্ষা করেন। ফুলি খুব হাসি খুশি হলেও বাস্তবে মিস সেন বেশ চুপচাপ। মেকআপ রুমে তিনি সহ অভিনেতাদের সঙ্গে খুব একটা কথা বলেন না, আর সিরিয়ালের প্রমোশন ছাড়া ইন্টারভিউও দেন না। এমন সময় হঠাৎ লিড অ্যাক্টর অর্জুন শর্মিলা সেনের সঙ্গে দেখা করতে মেকআপ রুমে এলো। ওয়াও, ইউ আর লুকিং ভেরি ভেরি বিউটিফুল শর্মিলা। থ্যাংক ইউ অর্জুন। চলো সিনটা একবার রিহার্সাল করে নিই। তোমার খালি কাজ আর কাজ, একটু গল্পও তো করতে পারি আমরা। চলো না, আজকে শুটিংয়ের পরে কোথাও একটা আলাদা করে মিট করি। অর্জুন, আমি আগেও তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, আজকেও তাই করছি। অর্জুন মিত্রের প্রপোজালটা বারবার রিজেক্ট করাটা কিন্তু তোমার জন্য একেবারেই ভালো হচ্ছে না। আমিও দেখব তুমি কি করে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকো। আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই অর্জুন, চলো ফ্লোরে যাই। এরকম অগুন্তি কফি ডেট বা আফটার পার্টির প্রপোজাল শর্মিলা রিজেক্ট করে, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ডিরেক্টরদের প্রথম পছন্দই সে। এমনকি খুব শীঘ্রই সে সিনেমায় নামবে, এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে। নিজের ডেস্কে মাথা নিচু করে বসেছিল প্রীতম। আচমকা ঘাড়ের কাছে একটা হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো সে। কিছু বলবি বেলা? আজকে আবার বসের কাছে ঝাড় খেয়েছিস নিশ্চয়ই? হ্যাঁ, আজ আমরা নারী আমরা পারি সিরিয়ালে সেটে গিয়েছিলাম। ইন্টারভিউ তো দূরের কথা, মিস সেন একটা ঝলকও দেখতে পেলাম না। ব্যাস, আর কি, বসের কাছে তো ঝাড় খাওয়ারই ছিল। এই মিস সেন একটু সুন্দরী বলে একেবারে মাথা কিনে নিয়েছেন। প্রীতম আর কিছু বলল না। অনেক কষ্টে তার বাবা মা তাকে জার্নালিজম পড়িয়েছেন। অল্প টাকায় সে এই মিডিয়া হাউসে ইন্টার্নশিপ করছে। এই সময় যত বেশি চটপটা খবর দিতে পারবে ততই তার স্থায়ী চাকরির সুযোগ বাড়বে। কিন্তু ইদানিং সে কোনো এক্সক্লুসিভ খবরই পাচ্ছে না। আজ তো বস তাকে 7 দিনের নোটিশও দিয়েছে। এদিকে বেলা আবার প্রীতমের কাঁধ ধরে ঝাঁকাতে শুরু করলো। শোন না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? তুই ওই মিস সেনের ফেউ হয়ে যা। এমনিতেও ইন্ডাস্ট্রির কেউই ওনার বিষয়ে কিছুই জানে না, মানে পরিবারে কে কে আছে, কোনো লাভ অ্যাফেয়ার্স আছে কি না, কিংবা পড়াশোনা কতদূর, কিছু একটা যদি জানতে পারি সেটাই একেবারে হিট নিউজ হয়ে যাবে। হ্যাঁ, এখন আর কাজটাই বাকি। ওনার বাড়িটা যেন কোথায়? ওই তো কসবার কাছে যে বড় হাই রাইজটা আছে তার 30 তলায়।
যা যা, বসে না থেকে আজ থেকেই কাজ শুরু কর। প্রায় 2 দিন কেটে গেল। প্রীতম বন্ধুর কাছ থেকে বাইক ভাড়া নিয়ে মিস সেনের গাড়ির পিছনে ঘুরে বেড়াতে লাগলো। বাকি সময় শুটিং ফ্লোরের আড়ালে বা তার ফ্ল্যাটের নিচে অপেক্ষা করত। এমনকি দারোয়ানকে 500 টাকা দিয়েও খোঁজ নিয়েছিল কে কে ফ্ল্যাটে আসে, কিন্তু কোনো লাভ হলো না, উল্টে টাকাটাই নষ্ট হলো। একদিন শুটিং ফ্লোরে এমনই লুকিয়ে বসে থাকতে থাকতে হঠাৎ মিস সেনের বডিগার্ড তাকে ডেকে নিয়ে গেল। এই ছেলে, আমার সাথে এসো তো, ম্যাডাম ডাকছেন। মানে আমি? হ্যাঁ, তুমি দেরি করো না, ম্যাডাম কিন্তু রেগে যাবেন। প্রীতম দুরু দুরু বুকে শর্মিলার সামনে এসে দাঁড়ালো। শর্মিলা হাতের ইশারায় বডিগার্ড দুটোকে চলে যেতে বলল। হেই, তুমি আমাকে ফলো করছো কেন বলো তো? আমি ফলো কই না তো। শোনো, তোমার কাছে কিন্তু দুটো অপশন রয়েছে। হয় আমাকে সত্যিটা বলো, নয়তো আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। তোমার কেরিয়ার শেষ করতে 30 সেকেন্ড সময় লাগবে, কিংবা তার চেয়েও কম। ম্যাডাম 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 এরকম করবেন না, ম্যাডাম এরকম করবেন না প্লিজ। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে, এখনও লোন শোধ হয়নি। অফিস থেকে আমাকে 7 দিনের নোটিশ দিয়ে দিয়েছে, কিন্তু আমি ভীষণ চেষ্টা করেছিলাম ম্যাডাম, বিশ্বাস করুন, তাও কোনো নিউজ জোগাড় করতে পারিনি ম্যাডাম। তাই ভাবলে আমার পেছন পেছন ঘুরে আমার গোপন জীবনটা ফাঁস করে দেবে, তাই তো? প্রীতম মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। তোমার আগে যারা এই ধরনের দুঃসাহস দেখানোর চেষ্টা করেছে তাদের কি হাল হয়েছে একবার জেনে নিও তোমার সিনিয়রদের কাছ থেকে, কেমন? আর হবে না ম্যাডাম। চলে যাও আমার সামনে থেকে। প্রীতম বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তাকে আবার পিছু ডাকলেন শর্মিলা। তারপর হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন। ওখান থেকে বেরিয়ে প্রীতম চিরকুটটা খুলে দেখল, তার মধ্যে লেখা আছে রাত 9:30 বাড়ি। প্রীতম আবারও ভ্যাবাচাকা খেয়ে গেল। ম্যাডাম নিজে তাকে তার বাড়িতে ডেকেছেন, আবার পুলিশে ধরিয়ে দেবেন না তো? কিভাবে যে বাকি সময়টুকু সে কাটালো সে নিজেই জানে না। কাঁটায় কাঁটায় 9:30টার সময় সে শর্মিলা ম্যাডামের দরজায় বেল বাজাল। ম্যাডাম নিজেই গেট খুলে দিলেন। তারপর বসো এখানে। দামি সোফায় জড়সড় হয়ে বসে রইল প্রীতম। শর্মিলা 2টো প্লেটে স্যান্ডউইচ সাজিয়ে সামনের টেবিলে রাখলেন। নাও, খেতে শুরু করো। বেশ কিছুক্ষণ পরেও প্রীতম খাবার নিচ্ছে না দেখে শর্মিলা নিজেই মুখ খুললেন। তোমার মনে এখন অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তাই না? বিশ্বাস করো, আমারও না তোমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। বলুন ম্যাডাম। বলবো না, দেখাবো। তবে আজকে না, আজকে রাতটা তুমি এখানেই থেকে যাবে। কাল ভোর হওয়ার আগে তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে। প্রীতম ভীষণ অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, ফলো করার জন্য আবার খুনটুন করে বসবে না তো? তোমার কোনো ভয় নেই। ওই ঘরটাতে যাও, ওখানে তোমার শোয়ার জন্য ব্যবস্থা করে রেখেছি, একটুখানি ঘুমিয়ে নাও। এত চিন্তায় কি আর ঘুম হয়? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো প্রীতম। রাত 3:30 বাজতেই প্রীতম একেবারে তৈরি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই তার দরজায় টোকা শুনে দরজা খুলে দিল। গুড, চলো বেরিয়ে পড়া যাক। ম্যাডাম নিজেই ড্রাইভ করছিলেন। প্রীতম তার পাশের সিটে গিয়ে বসল। আমরা কোথায় যাব ম্যাডাম? বললাম না, দেখতে পাবে। এখন চুপ করে বসে থাকো। প্রায় 3 ঘন্টা ড্রাইভ করার পরে তারা যেখানে এসে পৌঁছালো তার নাম হিরণদিঘি। শর্মিলা গাড়ি থেকে নেমে ইশারায় প্রীতমকেও তার সাথে আসতে বললেন। যে কিনা 5 মিনিট রাস্তা যাওয়ার জন্য বডিগার্ড সঙ্গে নেয়, সে কিনা এইভাবে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কিছুটা রাস্তা যেতেই রাস্তায় বেরোনো এক বয়স্ক ভদ্রলোককে শর্মিলা প্রণাম করলেন। ভালো আছে তো জেঠু? এবারে অনেক জিনিস এনেছি, কাউকে একটু বলো না আমাকে একটু সাহায্য করতে। হ্যাঁ মা, দাঁড়া, তুই আগে ঘরে চল। মাত্র কিছুক্ষণের মধ্যেই শর্মিলা ম্যাডামকে ঘিরে ধরল বাচ্চা থেকে বুড়ো সকলে। প্রীতম অবাক হয়ে গেল।
এরা কিন্তু কেউ অটোগ্রাফও চাইছে না, আবার সেলফিও তুলছে না, যেন শর্মিলা ম্যাডাম ওদের কত দিনের চেনা। আজ কিন্তু জেঠু আমার সঙ্গে আরেকজন আছে। এতক্ষণে সবার চোখ গেল প্রীতমের দিকে। ওই ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে প্রীতমের গালে হাত রাখল। চারদিকের ব্যাপার স্যাপার দেখে প্রীতমের কিছুই মাথায় ঢুকছিল না। সে তো এদের কোনোদিন দেখেইনি। চিন্টুই বা কে? কোনো রকমে বলল, আমার নাম প্রীতম। কিন্তু আমার ধারণা ও অন্য কেউ। জেঠু, তুমি কি ওই চিহ্নটা একবার দেখবে? কিছু যদি মনে না করো বাবা, তোমার পিঠের দিকের জামাটা একটু খুলবে? বারণ করার মতো অবস্থায় আর প্রীতম নেই। একজন বয়স্ক লোক এসে তার জামাটা তুলল, আর তারপরেই আনন্দে ফেটে পড়ল। আছে আছে সমু মা, ওর পিঠে সেই লাল জরুলটা আছে। প্রীতম অবাক হয়ে দেখতে পেল শর্মিলা ম্যাডামের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার এবার ভীষণ বিরক্ত লাগলো। এসব কি হচ্ছে ম্যাডাম? এনারা কারা? আর আপনি কোথায় বা নিয়ে এলেন আমাকে? তুমি এসো আমার সঙ্গে। ঘর থেকে বেরিয়ে কয়েকটা বাড়ি পেরিয়ে শর্মিলা একটা তালাবন্ধ কুটিরের সামনে থামলেন। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলেন। তারপর চৌকির নিচে রাখা ট্রাঙ্ক থেকে খুঁজে একটা সাদা কালো ছবি বের করলেন। এই দেখো, ছবিটা চিনতে পারছো? না তো, কে? এটা তুমি প্রীতম। এই বাড়িটা তোমার। এই গ্রামের মানুষগুলো তোমার আপনজন। আমি আমি তোমার আপনজন। আমি যে কিছুই বুঝছি না ম্যাডাম। আজ থেকে 27 বছর আগে এই গ্রামে আমার জন্ম। তখনও এখানে জল, রাস্তা বা পড়াশুনোর ঠিকঠাক ব্যবস্থা ছিল না। আমি যখন 5 বছরের, বাবা মা আমার জন্য একটা ছোট্ট ভাই এনে দেন। সেই ছিল আমার সব কিছু। একদিন খেলতে খেলতে তাকে কিছুক্ষণ একা রেখে ঘরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ভাই নেই। অনেক খোঁজাখুঁজি করেও ভাইকে আর পাওয়া গেল না। বাবা পুলিশের কাছে গিয়েছিলেন, কিন্তু গরিবের কথা কেউ শোনেনি। ভাইয়ের শোকে মা পাগল হয়ে যান। 2 বছর পর হার্ট অ্যাটাকে মারা যান। আমার 14 বছর বয়সে বাবাও চলে যান। সম্বল বলতে ছিল এই গ্রামের বাড়ি আর কিছু স্মৃতি। কিন্তু আমি জানতাম এখান থেকে উন্নতি সম্ভব নয়। তাই একদিন একাই কলকাতা চলে যাই। অনেক কষ্ট করে ছোটোখাটো কাজ করি, নিজেকে গড়ে তুলি। আর আজ আমি মিস শর্মিলা সেন। প্রীতমের মাথায় এখনো অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শর্মিলা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বলতে শুরু করলেন, আমার সেই ছোট্ট ভাইটার পিঠে একটা বড় লাল জরুল ছিল। এত বড় জরুল খুব কমই দেখা যায়। ওটাই ছিল আমার কাছে আমার ভাইয়ের একমাত্র স্মৃতি। তোমার মুখ বদলে গেছে প্রীতম, কিন্তু চোখ দুটো ঠিক সেই আগের মতো, আমার ভাইয়ের মতো। তোমায় প্রথম যেদিন দেখলাম আমার বাড়ির সামনে ঘুরতে, সেদিনই মনে হয়েছিল একবার দেখা করা দরকার। তাই আজ তোমাকে এখানে নিয়ে এলাম। তুমি আমার ভাই প্রীতম। আমি আগে থেকেই জানতাম আমি বাবা মার পালিত সন্তান। 18 বছর বয়সে ওনারা আমাকে সব সত্যি বলেছিলেন। প্রায় 20 বছর আগে রেল স্টেশনে ঝাড়ুদারের কাজ করার সময় বাবা এক সন্দেহজনক মহিলাকে দেখে সন্দেহ করেন। পুলিশ ডাকতে গেলে দেখেন মহিলা পালিয়ে গেছে, কিন্তু রেখে গেছে একটা ছোট বাচ্চা, আর সেই বাচ্চাটাই ছিলাম আমি। সেদিন থেকেই ওনারা আমার বাবা মা হয়ে ওঠেন আর কি। আর আমি তোমার দিদি প্রীতম। তুমি যদি এই সম্পর্কটাকে মেনে নিতে না চাও, তাহলেও আমার কোনো আপত্তি নেই। এমনকি আমার এই বেড়ে ওঠার এই সিক্রেটটা তুমি যদি কাগজে প্রকাশ করতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে প্রীতম, এই মানুষগুলো না শান্তিতে থাকতে পছন্দ করে, তো তাই আমিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাই। ম্যাডাম, মানে দিদি, আমি তোমার জীবনের সিক্রেট নিয়ে খবর করব না। ঠিক কিছু না কিছু একটা জুটিয়ে ফেলবো।
মিস শর্মিলা সেনের ভাই তুমি। চলো তাহলে ইন্ডাস্ট্রির প্রথম এক্সক্লুসিভ ইন্টারভিউটা তোমাকেই দেওয়া যাক। প্রীতম জড়িয়ে ধরল শর্মিলা ম্যাডামকে, ওরফে তার নিজের দিদিকে। তারপর গ্রামের সকলকে বিদায় জানিয়ে তারা ফিরে এলো কলকাতায়।